সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তোমরা পরীক্ষা দিতেছ। আজকে ভিডিওতে তোমাদের যারা তোমরা ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা দিবে, তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং আশা করি তোমরা তোমাদের শর্ট সিলেবাস এবং অ্যাসাইনমেন্টের আলোকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছ। তা আমি বলবো যে তোমাদের প্রস্তুতি ধারাবাহিকতা তোমরা ঠিক রাখবে, যেহেতু আগামী 21 তারিখে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা। তো তোমাদেরকে আমি একেবারে ওই শর্ট সিলেবাস থেকে আরো শর্ট করে মাত্র 3টি অধ্যায় তোমাদেরকে দেখানো হবে। এই 3টি অধ্যায় তোমরা বেশি ভালো করে পড়বে এবং A to Z সব পড়ে নেবে। ইনশাল্লাহ তোমরা 100% সৃজনশীল এবং বহু নির্বাচনী অ্যান্সার করতে পারবে। এর মধ্যে তোমরা যে অধ্যায়গুলো পড়বে, আমি বলবো যে তোমাদের অধ্যায় 1 এটা পড়বে একেবারে শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত। অধ্যায় 3 অর্থের সময়মূল্য এবং অধ্যায় 5 মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই 3টে অধ্যায় পড়লে ইনশাল্লাহ তোমরা 100% অ্যান্সার করতে পারবে। তো আসলে প্রথম অধ্যায় তোমাদের যেটা, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা করেছো, দেখো ফিন্যান্স ও ব্যাংকিং এর যে অ্যাসাইনমেন্ট তোমরা করেছো সেই অ্যাসাইনমেন্টটি ছিল প্রথম অধ্যায় থেকে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। তো এখানে আসলে অ্যাসাইনমেন্ট আর্থিক ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টির যৌক্তিকতা নিরূপণ। এখানে আসলে মূলত যেটা তোমাদের অর্থায়নের ধারণা, কারবারে অর্থায়নের গুরুত্ব, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, অন্যান্য সিদ্ধান্ত। তো এখানে তোমাদের যেটা লিখতে হবে, যেটা অর্থায়নের ধারণা লিখতে হবে, কারবারে অর্থায়নের গুরুত্ব, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত এবং অন্যান্য সিদ্ধান্ত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রশ্নের ধরনটা কেমন হতে পারে তোমরা বুঝতে পারছো যে এটা এরকম। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের অধ্যায় ভিত্তিক, তাহলে তোমরা যদি ওইভাবে ওটা পড়ে নাও তাহলে এটা, যেমন অর্থায়নের ধারণা, তাহলে এটা ভালো করে পড়বে। তারপর নেক্সট আছে তোমাদের অর্থায়নের শ্রেণী বিভাগটা, এটা দেখবে। এর মধ্যে পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, তারপর দেখো আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা দেখবে। আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান, এখানে ব্যবসা অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তারপর আবার আছে তোমাদের কারবারি অর্থায়নের গুরুত্ব, এর মধ্যে আছে ব্যবসায়িক মূলধন সংকট, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, উৎপাদনমুখী বিনিয়োগ, জাতীয় আয়। নেক্সট হলো কারবারি অর্থায়নের নীতি, এর মধ্যে আছে তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি, কারবারের বৈচিত্র্য, ঝুঁকি বন্টন। আর্থিক ব্যবস্থাপক কার্যাবলী, এটা সাধারণত 2 ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে। একটা হলো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন, একটা ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ। তো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তটা কি, এটা পড়বে তোমরা। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, এটা কি, এটা পড়বে। অন্যান্য সিদ্ধান্তের ক্ষেত্রে কি কি আছে, এটা পড়বে। অর্থায়নের ক্রম উন্নয়নের ধারা, এখানে দেখো 1930-এর পূর্ববর্তী দশক, 1930-এর দশক, 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 1980-এর দশক, 1990-এর দশকে আধুনিক অর্থায়নের সূচনা। এখানে বহু নির্বাচন যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নিবে তোমরা। এখানে 2টা, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য। 1, 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো তোমরা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের পড়ছো এবং পাশাপাশি, তাহলে এই অধ্যায়গুলো তোমরা A to Z পড়ে নিবে। পাশাপাশি শুধু A to Z পড়বে না, তোমরা এই অধ্যায় থেকে তোমাদের 2019 সাল এবং 20 সালে যে বোর্ড প্রশ্নগুলো, 18 সালে যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা দেখে নিবে যে প্রশ্নটা কোন সিস্টেমে তোমাদের করা হয়েছে। অবজেক্টিভও তোমরা বোর্ড এবং তোমাদের সংক্ষিপ্ত যে প্রস্তুতির ওখান থেকে পড়বে তোমরা। তারপর দেখো 3য় অধ্যায় তোমাদের অর্থের সময়মূল্য। এখানে অর্থের সময়মূল্যের মধ্যে এটা ইম্পর্টেন্ট, মানে এই 3টার মধ্যে এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থের সময়মূল্যের ধারণা, অর্থের সময়মূল্যের গুরুত্ব, তারপর দেখো এখানে সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ভবিষ্যৎ মূল্য, বার্ষিক চক্রবৃদ্ধি। অবশ্যই তোমাদের এই সূত্রগুলো অঙ্ক আসবে পরীক্ষায়। বর্তমান মূল্য, বার্ষিক বাট্টাকরণ, এখানে বর্তমান মূল্যে দেখো সূত্র, এই সূত্র অনুযায়ী তোমাদের অঙ্ক পরীক্ষায় আসবে। উদাহরণ, প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে। উদাহরণ 2,
তারপর দেখো বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, সূত্র, এটা ইম্পর্টেন্ট সূত্র, সূত্রের আলোকে যে উদাহরণগুলো এগুলো করবে তোমরা। বছরে একাধিকবার পাঠ্যক্রমের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ, তারপর এখানে উদাহরণ দেওয়া আছে। এই অধ্যায়টা ইম্পর্টেন্ট এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো তোমরা অঙ্ক করবে, পাশাপাশি এটা পড়ে ফেলবে। এবং এখানে অবজেক্টিভ প্রশ্ন আছে তোমাদের, বহু নির্বাচনী প্রশ্ন 1 2 3 4 5, 5টি দেওয়া আছে এখানে। তারপরে উদ্দীপকের আলোকে দেওয়া আছে 6 7 8, মোট 8টি। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমাদের 4টি, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 2টি। তাহলে আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে। এরপর তোমাদের পড়তে হবে পঞ্চম অধ্যায়টি। পঞ্চম অধ্যায় দেখো এখানে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এক্ষেত্রে তোমাদের মূলধন বাজেটিং পড়বে, মূলধন বাজেটিং এর গুরুত্ব। তারপরে আছে এখানে মূলধন বাজেটিং গুরুত্বের মধ্যে আছে মুনাফা সংক্রান্ত বিনিয়োগের বিশাল আকার ঝুঁকির ভিত্তিতে। তারপর মূলধন বাজেটিং এর প্রয়োগ, স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্যায়ন, প্রতিস্থাপনা, আধুনিকায়ন, মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। মূলধন দীর্ঘমেয়াদী বিনিয়োগশীল মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপগুলো হলো 3টি: নগদ প্রবাহ প্রাক্কলন, বাট্টা হার নির্ধারণ, মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। এগুলো আবার প্রত্যেকটা ব্যাখ্যা: নগদ প্রবাহ প্রাক্কলন, বাট্টা হার, মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ, মূলধন বাজেটিং পদ্ধতি সমূহ এটা করবে। এর মধ্যে হলো গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য, অভ্যন্তরীণ মুনাফার হার। তো গড় মুনাফার হার পদ্ধতি, সিদ্ধান্ত নিতে, তারপর উদাহরণ দেওয়া আছে এখানে, উদাহরণটা পড়বে। তারপর প্রকল্প ক্ষয়ের মধ্যে আবার আছে, দেখো প্রকল্প ক্ষয়ের একটা টেবিল দেওয়া আছে এবং প্রকল্প ক্ষয়েরও আকারে একটা টেবিল দেওয়া আছে। তো পেব্যাক সময় পদ্ধতি এটা দেখবে তোমরা। তারপর সিদ্ধান্ত নিতে, পেব্যাক পদ্ধতির সীমাবদ্ধতা। এই পর্যন্ত এই অধ্যায়টি শেষ। তারপর বহু নির্বাচনী দেখো তোমরা 1 2 3 4 5 6 7, 7টি বহু নির্বাচনী প্রশ্ন এটা দেখবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি সৃজনশীল আছে 2টি সৃজনশীল, এটা পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যদি তোমরা এই 3টি অধ্যায় A to Z সবকিছু তোমরা পড়ে ফেলো, বোর্ড প্রশ্ন এখান থেকে যা আসছে, তাহলে ইনশাল্লাহ তোমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল ইনশাল্লাহ 100% তোমরা অ্যান্সার করতে পারবে এবং পূর্ণ নাম্বার পাবে। তো সবার সফলতা কামনা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই পথে।